ওসি প্রদীপ 200-র উপরে মুসলিম নাগরিককে ক্রস ফায়ার দিছে এবং সেই লিস্টের মধ্যে একজন হিন্দু নাই। কয়েকশো মুসলিম নারীকে ধর্ষণ করেছে, তার ধর্ষণের তালিকায় একজন হিন্দু নাই। শুনেন, বিপ্লব কুমার, বনজ কুমার, ওসি প্রদীপ, এরা যে তিনটা লোক, আমি তিনজন লোকের কথাই বলতেছি, এরা যে তিনটা লোক সংখ্যা আপনারা আমাদের বাংলাদেশে বুঝছি আমরা 8% বা 10%, আপনার কথাই আমরা মানি নিলাম 10% বা 8%, কিন্তু এরা যে 16 কোটি মানুষকে নির্যাতন করছে, এটা কি আমরা অস্বীকার করতে পারবেন? ভারত বাংলাদেশের সাধারণ জনগণকে ধাক্কাতে ধাক্কাতে এমন এক কিনারায় নিয়ে আসছে যে বাঙালি এখন ভারত নামটা শুনলে ঘৃণা বোধ করে। আপনাকে ধন্যবাদ এবং আপনার প্যানেল সকলকে ধন্যবাদ। আমি 2-3টা প্রশ্ন করব। আমাদের একজন ভারতের দাদা আছে এবং বাংলাদেশ থেকে একজন দাদা আছে। আমার প্রশ্নটা হলো এটাই যে আমাদের দেশে ওনারা বলছে যে পড়ালেখার গুণে বা যোগ্যতার বলে তারা চাকরি নিছে। আমি দাদাদেরকে প্রশ্ন করতে চাই, বিপ্লব কুমার, শুনেন, বিপ্লব কুমার, বনজ কুমার, ওসি প্রদীপ, এরা যে তিনটা লোক, আমি তিনজন লোকের কথাই বলতেছি, এরা যে তিনটা লোক সংখ্যা আপনারা আমাদের বাংলাদেশে বুঝছি আমরা 8% বা 10%, আপনার কথাই আমরা মানি নিলাম 10% বা 8%, কিন্তু এরা যে 16 কোটি মানুষকে নির্যাতন করছে, এটা কি আমরা অস্বীকার করতে পারবেন? যে 28শে অক্টোবর বিএনপির জনসভায় লক্ষ লক্ষ লোক হইছে, এ বিপ্লব কুমার কি করছে? ওইখানে হামলা করছে। হামলা করি পাশাপাশি আরো অনেক বিপ্লব কুমারকে সে সাথে নিছে, নিয়ে বিএনপির জনসভার উপরে আক্রমণ করছে। আর এই বনজ কুমার যে আক্তার, কি আক্তার নানি, উনি গতকালকে জামিন পাইছে, উনি একজন পুলিশ অফিসার, ওনার উপরে কি জুলুম করছিল। ওসি প্রদীপে যে চট্টগ্রামে যে এই কাণ্ডগুলো করছে, আজকে যে অসংখ্য বিপ্লব কুমার তৈরি করছে ওনারা, সংক্ষেপে প্রশ্নটা করতেছি, ওসি প্রদীপ যে অনেক ওসি প্রদীপ ভাই, এখন ওনারা যে বলতেছে সংখ্যালঘু, এখন ওনারা যাদেরকে তৈরি করছে ওদের উপরে তো এখন আমাদের জনগণের ক্ষোভ, এখন এই ক্ষোভ নিয়ে তো মানুষ কথা বলতেছে। আর আপনারা ওইখান থেকে 45টা টিভি রেডি করে রাখছেন বাংলাদেশের বিরুদ্ধে। আপনারা মনির ভাই প্রশ্ন নেন, মনির ভাই সুগোছালো প্রশ্ন নেন। ধন্যবাদ, ধন্যবাদ নাসির। আচ্ছা, আমি 10 সেকেন্ড একটু বলতে চাই। দেখেন, একটু 10 সেকেন্ড 1 মিনিট একটু সংযুক্ত দেব। আমাদের ভাইদের বললো, ওসি প্রদীপের কথা বললো, ওসি প্রদীপ 200-র উপরে মুসলিম নাগরিককে ক্রস ফায়ার দিছে এবং সেই লিস্টের মধ্যে একজন হিন্দু নাই। কয়েকশো মুসলিম নারীকে ধর্ষণ করেছে, তার ধর্ষণের তালিকায় একজন হিন্দু নাই। এই যে বিপ্লবের কথা বললো, বিপ্লব আমাদের ওসি প্রদীপ তার আপন বোনের বাড়ি দখল করছে, সে হিন্দু। ওসি প্রদীপ তার আপন বোনের বাড়ি দখল করছে। আপন যারা দখল করে তারা তো করবেই। শুনেন, তারপরে বলি না, এটা আমরা সাম্প্রদায়িক ভাবে দেখেন, আমরা সাম্প্রদায়িক ভাবে দেখিনি। এটা কি করলো, এটা রানা দাস গুপ্ত কি বললো যে ওসি প্রদীপের গ্রেপ্তারের বিষয়টা, আটকের বিষয়টা সাম্প্রদায়িক বিবেচনায় স্টেটমেন্ট দিল রানা দাস গুপ্ত, যে এটা সাম্প্রদায়িক বললো। এই এত বড় একটা ক্রাইম করছে ওসি প্রদীপ। আমি আমরা আসলে কিভাবে ডিফাইন করব, আমরা উত্তর খুঁজে পাই না। আমরা মন্দির পাহারা দিচ্ছি হিন্দুদের প্রতি ভালোবাসা থেকে, এইরকম না, বুঝতে পেরেছেন? অনেক বেশি ভালোবাসি, তাদেরকে রক্ষা করতে হবে, এইরকম না। বিষয়টা হলো আমরা আসি মাইন কাছি পাই যে কিছু হলে আমাদের দোষ হয়, এই দোষটা যেন না হয় এই জন্য। যেমন মন্দিরটা পাহারা দিল কে? আলেমরা দিছে, জামাত শিবির দিছে। কেন দিছে বলেন তো? কারণ দোষটা আলেমদের হয়েছে, জামাত শিবিরের হয়। ওদের টেনশন লেগে গেছে যে আমরা তো একটা এটাকে তো একটা গেম হিসেবে ব্যবহার করবে আওয়ামী লীগ, এবং সেটা হইলো যে মন্দির ভাঙচুর করা অবস্থায় 3 জন ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হইলো। এটাকে ইউজ করছে। অথচ এই আমরা গত 15 বছরে একটা উদাহরণ যদি কেউ দেখাতে পারে
যে কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর, তারেক ভাই, দুজন দর্শক আছেন, আমি একটু প্রশ্নটা নিয়ে নেই। সবচেয়ে বড় একটু বলি, কোন হিন্দুদের বাড়িতে ভাঙচুর, মন্দির ভাঙচুরে কোন একটা জামাত নেতা, কোন একটা বিএনপি নেতা, এখানে মজুমদার ভাই আছে, যদি দেখাতে পারে স্পেসিফিক রাজনৈতিক বিবেচনায় এরকম ভাবে হিন্দুদের বাড়িতে হামলা করেছে, একটা দেখাতে পারবেন না। কেন? কারণ আমরা সারাক্ষণ দুশ্চিন্তা থাকি, যারা ডানপন্থী রাজনীতি করে সারাক্ষণ টেনশনে থাকি। আমাদের এই টেনশনে আমাদের ঘুম হয় না, যে আজকে রাতে সকালে উঠে কোন না মন্দিরে ভাঙচুরের খবর আমরা শুনি, আমরা দুশ্চিন্তায় আমরা আছি। আমরা এটা ভালোবাসা থেকে না, এটা আমাদের টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে, আমার দোষ হচ্ছে কিছু হইলেই। ঠিক আছে, এখন যদি বলেন, আমার একটা প্রশ্ন শোনেন, এই যে বিপ্লব বাংলাদেশে তো অনেক হিন্দু আছে, এই গণঅভ্যুত্থানের পরে বিপ্লব গায়েব হয়ে গেল কেন? বিপ্লব হঠাৎ করে নাই হয়ে গেল কেন? তাই না? বনোজ কুমার হঠাৎ করে হাওয়া হয়ে গেল কেন? কারণ এরা নিপীড়ন করেছে, মুসলিমদের উপর নিপীড়ন করেছে, এবং সেই নিপীড়নের কারণে এরা দুশ্চিন্তায় পড়েছে যে এখানে থাকা যাবে না। এবং আমি বলি, এই বাংলাদেশের রাজনৈতিক সহনশীলতা এতটুকু যে এইখান থেকে তাদেরকে বিপ্লবকে পালাই দেওয়ার জন্য স্পেস দেওয়া হয়েছে, যে তুই চলে যা এখান থেকে। তারপরেও তাকে মেরে হত্যা করা হয় নাই, বিপ্লবকে কিন্তু হত্যা করা হয় নাই, কোনো না কোনো মুসলিমের সহযোগিতায় সে চলে গেছে, সে এক্সিট পেয়েছে। ঠিক আছে, এতটুকু সহনশীল এখানে রাজনৈতিক অবস্থা। জি, ধন্যবাদ। নাসির। জি তারেক ভাই, আমি আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা হিন্দু আছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি সুকান্ত ঘোষ দাদাকে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি। দেখুন, লেবু চিপলে রস বের হয়, সেই রসটা খুব মজা লাগে, বেশি চিপলে তেতো লাগে। আমি কি বোঝাতে চাচ্ছি সেটা বলি। ভারত বাংলাদেশের সাধারণ জনগণকে ধাক্কাতে ধাক্কাতে এমন এক কিনারায় নিয়ে এসছে যে বাঙালি এখন ভারত নামটা শুনলে ঘৃণা বোধ করে। কেন বলতেছি আমি বলি, আপনি তো একজন রাজনৈতিক বিশ্লেষক, আপনার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি। বিষয়টা হচ্ছে, যখন আপনাদের আওয়ামী লীগের আমলে যখন হিন্দুদের উপর নির্যাতন হলো, যখন বিশ্বজিৎকে দিনের আলোতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হলো, আপনি বলতে পারবেন পত্রিকার কোথাও ভারতের কিংবা কোনো ভারতের কোনো নেতৃত্ব পর্যায়ের কোনো ব্যক্তি বিবৃতি দিয়েছে যে এটি কেন করা হলো? কেন বলেনি জানেন? কারণ তাদের পোষ্য একজন বিশ্বস্ত ব্যক্তি বাংলাদেশে ছিল। প্রশ্নটা বলেন, একটু প্রশ্নটা বলেন। জি ভাই প্লিজ, আমি কয়েকটি কথা বলবো, কারণ উনি অনেকগুলো কথা বলছেন মিথ্যা কথা। শুধু প্রশ্নটা বলেন, শুধু প্রশ্নটা। হ্যাঁ, প্রশ্নটি হচ্ছে, আপনারা কি কারণে শুধুমাত্র আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকেই শুধু চাচ্ছেন বাংলাদেশের সরকার হিসেবে, কেন বিরোধী দলগুলোকে চাচ্ছেন না? আর আপনারা যে বলতেছেন মিসাইল রেডি, অমুক রেডি, তমুক রেডি, আমি একটা কথা বলি আজকে আপনার এই মিডিয়ার মাধ্যমে, ভারত বাংলাদেশকে একটা ফুলের টোকা দিতে পাবে না। কেন পাবে না? তারা ভালো করে জানে পাকিস্তান এবং চীন তাদের শত্রু। বাংলাদেশকে কিছু করতে আসলে চীন এবং পাকিস্তান তাদের ফায়দা লোটার জন্য বাংলাদেশের সাথে হাত মিলাবে, এবং এই ফায়দাটা নিয়ে বাংলাদেশ আপনাদেরকে প্রোটেক্ট করতে পারবে, এতটুকু বিশ্বাস রাখতে পারি। বেশি বাহাদুরি দেখিয়ে ভাই কোনো লাভ নেই। বাঙালি এখন একতাবদ্ধ হয়ে গেছে। এখন আমার প্রশ্নের উত্তর অবশ্যই আপনি দেবেন, ভারত কেন আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকে চায়, অন্য কাউকে বিশ্বাস করে না কেন, এই প্রশ্নের উত্তরটি দেবেন। আর বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য কখনো হবে না, এই আশাটি করলে আপনারা ভুল করবেন। বাঙালিরা প্রতিবাদী, বাঙালিরা বুঝিয়ে দিয়েছে 5 তারিখে শেখ হাসিনাকে কিভাবে টোপলা গুটিয়ে পালাতে সময় পায়নি। এই কথাটি মনে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। নজরুল ইসলাম স্যার, আনমিউট করেন ভাই, আনমিউট করে বলেন। জি বলেন। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন শুনছেন, হাস্যকর ব্যাপার। আমি ডক্টর সুকান্ত ঘোষ ভাইয়ের কাছে এটাই জানতে চাইব যে বিগত 17 বছর 8% সংখ্যাগরু ছিল না 92% সংখ্যাগরুরা সংখ্যালঘু ছিল? যাই হোক, সংবিধান অনুযায়ী 92% লোক 92% চাকরি পাবে, 8% লোক 8% চাকরি পাবে। কিন্তু বিগত 17 বছর 8% পেয়েছে 92% চাকরি, হিন্দু শহরা বাকি 8% পেয়েছে, তাও আওয়ামী লীগ। 2 প্রমাণ, বর্তমানেও সচিবালয়, এসপি, ডিসি, ওসি নিয়োগ তারই জ্বলন্ত প্রমাণ। সুকান্ত দা বললেন যে বাংলাদেশ তালেবানি শাসন, একটা স্বাধীন রাষ্ট্র আফগানিস্তান মার্কিন তথা নেটো এবং ভারত দখল করে নেবে, শাসন করবে, আর আফগান জনগণ আঙ্গুল চুষবে। এটাই কি চাইছেন সুকান্ত বাবুরা ভারতের মাধ্যমে?
ভারত চারবার পুতুল সরকার বসে বাঙ্গা কলোনি বানাবে, শাপলা হত্যা, পিলখানা হত্যা, গুম, আয়নাগর। জি ডিসকানেক্ট হয়ে গেছেন। জনাব আলী আনমিউট করে প্রশ্নটা জি বলেন, প্রশ্নটা বলেন। হ্যালো, শোনা যাচ্ছে? নাম হক মনির ভাই। শুনতে পাচ্ছি ভাই বল। আমার প্রশ্নটা হলো সুকান্ত দাদার কাছে। উনি বাংলাদেশের হিন্দুদের নিয়ে খুবই চিন্তিত, কিন্তু যখন বিশ্বজিৎকে কুপায়ে মারলো রাস্তায় ছাত্রলীগের ছেলেরা, তখন তো ওনারা তো কোনো আওয়াজ তুলেননি, কিন্তু এখন তো কোনো কিছু হচ্ছে না। তো ওই সময় থেকে, ওই বিগত 15 বছর থেকে তো এখন বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে। তো এখন তারা 24 ঘন্টা তাদের মিডিয়াতে আর কি হিন্দু নির্যাতনের বিভিন্ন খবর প্রচার করে কেন আমাদের বিব্রত করতেছে।